হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ এভলিউশন। আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি কলকাতা পুলিশ কনস্টেবলের সফল একজন ক্যান্ডিডেটকে, যার নাম এসকে সোহেল। সোহেল, কেমন লাগছে তোমার চাকরি পেয়ে? আমাদের দর্শকদেরকে একটু বলো। দাদা, চাকরি পেয়ে খুবই ভালো লাগছে এবং আমি খুবই খুশি। আচ্ছা, তো চাকরি পেলে বাবা মা বা আত্মীয় পরিজন যারা আছে তারা কি বলছে চাকরি পাওয়ার পর? যেহেতু দীর্ঘ প্রতীক্ষার পর এবং অনেক কষ্ট করে বাড়িতে সবাই খুশি এবং সবাই খুবই খুশি এবং সবাই খুবই অভিনন্দন করেছে এবং খুবই খুশি আছে। আচ্ছা, তো এই যে চাকরিটা পেলে, এর প্রিপারেশন যে শুরু করেছিলে, কবে থেকে মোটামুটি চলছে এই প্রিপারেশন? দাদা, আমার 2020 সালে গ্রাজুয়েশন কমপ্লিট হয় এবং তারপরে আমার একটা শরীর খারাপ হয়। সেই সময় 6 মাস অসুস্থ ছিলাম এবং তারপরে 2021 সাল থেকে আমি শুরু করি। 2021 সাল থেকে, তাই তো? তো নিত্য নতুন দিন তুমি দেখতে পাচ্ছ যে পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, কোশ্চেন প্যাটার্নও চেঞ্জ হয়েছে। তো এই নতুন প্যাটার্ন যে চলছে, এই নিয়ে তুমি আমাদের যারা নতুন ক্যান্ডিডেট, যারা প্রথম অংশগ্রহণ করতে যাচ্ছে এই পরীক্ষা, তাদেরকে তুমি কি বলবো? দাদা, প্যাটার্ন যাই চেঞ্জ হোক বা যাই হোক, মেন কাজ হচ্ছে পড়াশোনা। আচ্ছা, পড়াশোনা না করলে হবে না, এটাই প্রথম কথা। প্যাটার্ন যাই চেঞ্জ হোক দাদা, কোশ্চেন লেভেল হয়তো একটু স্ট্যান্ডার্ড হচ্ছে আগের থেকে, হয়তো কাট অফ বাড়ছে, কাট অফ দিন দিন বাড়বে, কিছু করার নেই। ধরো কম্পিটিশন লেভেল তো বাড়বেই দাদা। 1400 ভ্যাকেন্সি ছিল আমাদের, 1410টা। সেই জায়গাতে পরীক্ষা দিয়েছিল 5 থেকে 6 লাখ। আচ্ছা, আচ্ছা। হয়তো অন্য ভ্যাকেন্সি বেসিসে হয়তো কাট অফ তো 5 লাখ কমতে হয়, এটা তো কাট অফ পেয়েছি না, সেই জায়গাতে 65 হতো। বাট আপনার লেভেলটা আপনাকে ততটাই ভালো আনতে হবে, কোনো কাট অফ যাই হোক, সমস্যা কিছু নয়, পড়াশোনা মেনে যদি ভালো। আচ্ছা, তুমি খুব ভালো কথা আমাদেরকে বললে যে পরীক্ষা যেমনই হোক, কোশ্চেন যত শক্তই হোক, তোমার প্রিপারেশন যদি ভালো থাকে তাহলে তুমি অবশ্যই সাকসেস পাবে, তাই তো? নিজের প্রতি তো বিশ্বাস আর পড়াশোনা। আচ্ছা, তুমি কেমন ভাবে প্রিপারেশন করতে? আমি পড়াশোনা মেনলি অঙ্ক আর জিআইটা খুব বেশি ফোকাস করতাম। আচ্ছা, কারণ ওই দুটোর উপর পিলিতে 3rd নম্বরে ছিল। আচ্ছা, তোমার মনে হয় সম্ভবত অঙ্কে অনার্স ছিল। আমার ম্যাথ ছিল। আচ্ছা, আচ্ছা। 2020 সালে গ্রাজুয়েশন ম্যাথমেটিক্স আমি কমপ্লিট করেছি। আচ্ছা, আচ্ছা, তো বলো তাহলে কিভাবে প্রিপারেশন? মেনলি হচ্ছে যেহেতু ম্যাথ আর জিআইটা মেনলি ফোকাস, যেহেতু ওরা মানে 50-60% নম্বর ওখান থেকে আসে। একদম, একদম। তো আমাদের ধর বেশিরভাগ দিনে আমি 8 ঘন্টা যদি গড়ে পড়ি, হয়তো দেখা গেল 4 ঘন্টা ম্যাথ বা 5 ঘন্টা ম্যাথ জিআই করতে। আমার ম্যাথ জিআই আমি যত বেশি প্র্যাকটিস করবো তত আমি বেশি ডেভেলপ করবো। কারণ ম্যাথ জিআই মুখে মুখে কিছু হয় না, যত লিখে প্র্যাকটিস করবো। কারণ ম্যাথ জিআই সবাই করতে পারে, বাট আপনি কত স্পিডে করতে পারছেন সেটা মেন। আচ্ছা, মেন ব্যাপার তুমি যেটা বলতে চাইছো যে স্ট্র্যাটেজি, তাই তো? যেটা আমিও বারবার সবাইকে বলি যে প্রধান ব্যাপার হচ্ছে পড়লেই হবে না, তোমার স্ট্র্যাটেজিটাকে তোমাকে ঠিক করতে হবে। তার জন্য তোমাকে কি করতে হবে, যে বিভিন্ন কোশ্চেন ফলো করতে হবে, প্র্যাকটিস সেট এবং কোশ্চেন ফলো করতে হবে। আমাকে টাইম দিতে হবে, যে আমি 1 ঘন্টা টাইম 1 ঘন্টা আমাদের প্র্যাকটিস সেট ক্যাজুয়াল ভাবে দিচ্ছি, আপনি ওই মানে দিয়ে প্র্যাকটিস করুন। আমি যখন নিজে পার্সোনালি ওই মানে পরীক্ষা নিজে ঘরে দিতাম, আমি ওই মানে প্র্যাকটিস করতাম। একদম, একদম। 1 ঘন্টা টাইম দিতাম, ওই মানে দিতাম, আমি দেখলাম কিরকম কোন জায়গায় ভুল আসছে বা কোন ম্যাথটা আমি পারছি না, সেটা আমাদের নেক্সট টাইম চেষ্টা করব। এই জায়গায় সমস্যা হচ্ছে, যত প্র্যাকটিস সেট করবে তত প্র্যাকটিস সবথেকে বেশি, এবং প্র্যাকটিস যত বেশি করবেন আমরা ডেভেলপ তত বেশি হবে। একদম, একদম ঠিক কথা বলেছো। তো তোমরা বুঝতেই পারছো যে আমাদের যে ভাই সোহেল চাকরি পেলো, আজকে আমরা খুবই খুশি। তো সে তার যে স্ট্র্যাটেজি সেটা শেয়ার করছে তোমাদের সঙ্গে। একটা জিনিস তোমরা মাথায় রাখবে, যে তোমরা পড়াশোনার পাশাপাশি টেকনিক্যাল দিকগুলোকে দেখতে হবে, বুঝতে পারলে? মানে আমি অনেক বই থেকে করলাম বা অনেক কিছু করলাম, এটা প্রধান ব্যাপার নয়। মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে তুমি কতটা স্ট্র্যাটেজি মেনটেন করে পড়েছো। একটা বইকে পড়ো, বারবার পড়ো, একদম এটা যে মেন পয়েন্ট আমরা বলি। এখন হয়তো প্রচুর জন প্রচুর কিছু বলতে, এই বই পড়ো ওই বই পড়ো 10টা, বাট আমি একটা জিনিস সেটা বারবার করুন, আপনি ওইটাকে বেশি আপনার আয়ত্ত হবে। 10টা রকম 10 বই পড়ছি, 10 জনের বই দিয়ে আমি একটা অব্দি মনে রাখতে পারি, সেটা তাহলে আমার কোনো লাভ হবে। আমি একটা বই 10 বার পড়লাম, যদি আমি ওইখান থেকে 10 নম্বর আছে আমি 10 নম্বর তুলতে পারি, এটা লাভ। আমি 10টা বই পড়লাম, 10 নম্বর পেলাম না, সেটা আমার লাভ হবে। আচ্ছা, আচ্ছা। আর প্র্যাকটিস সেট যেটা করার ব্যাপারে তোমাদেরকে বলছিলাম, যে সোহেলও বললো যে প্র্যাকটিস সেটটা তোমরা টাইম ধরে তোমাদেরকে দিতে হবে। দিনের একটা নির্দিষ্ট সময়, আমার মনে হয় যেটা ওই পরীক্ষার টাইম মোটামুটি হয়, সেই টাইমে দিলে তোমার ব্রেনের মধ্যে একটা কি, ওই টাইমে হ্যাঁ পরীক্ষা দেবো এই একটা মেন্টালিটি তোমাদের মধ্যে তৈরি হয়ে যায়, তার জন্য ভালো হবে। তো যাই হোক, তো এই যে তুমি এর আগেও পরীক্ষা দিয়েছিলে। আমি 2021 সালে কনস্টেবলটা বেরিয়েছিল, আচ্ছা, ফাইনাল থেকে বাদ গিয়েছিলাম। ফাইনাল প্ল্যান থেকে তো নিশ্চয়ই তুমি সেই সময় একটুখানি মন খারাপ হয়েছিল। যেদিন রেজাল্টটা বেরিয়েছিল, ওই সময় আমি খুবই ভেঙে পড়েছিলাম। আমি তারপর থেকে আমি কারোর সঙ্গে দেখাও করতাম না প্রায় একটা বছর, এই ফাইনাল প্যানেল পর্যন্ত। কারণ যখন বেশিও নাই, কোনো সোশ্যাল মিডিয়াতেও ছিলাম না সেরকম। কারণ প্রতিবেশী বা পারিপার্শ্বিক চাপ ছিল, আপনি বুঝতেই পারছেন। আমার সাথে আরো যারা ছিল তারা সবাই চাকরি পেয়ে গেছিল, আমি প্যানেল থেকে বাদ গিয়েছিলাম। তো তারপরে পারিপার্শ্বিক চাপ প্লাস মেন্টালি একটা ডিপ্রেশন বা যেটা নিজের মতো না হয়,
নিজের প্রতি বিশ্বাস ছিল যে আমি যদি চেষ্টা করি আমি আবার নিশ্চয়ই এর থেকে বেটার কিছু পাবো, বা এই আমার যে পরীক্ষা ফেলিয়ে হলো একটা কিছু সাফল্য হবে, তো সেই বিশ্বাস নিজের প্রতি ছিল এবং আমার পরিশ্রম বা হার্ড ওয়ার্ক বেশি এবং দিয়ে তাহলে আজ কলকাতা পুলিশ কনস্টেবল শিখেছি। আচ্ছা, তো এই যে দেখো বা কলকাতা পুলিশে তোমাদের মধ্যে অনেকজন সিলেক্টেড হতে পারেনি, তো আমার সেরকম একটা ক্যান্ডিডেটের সঙ্গে কথা হচ্ছিল, তার ভীষণ মন খারাপ, সে কান্নাকাটিও করছিল। তো ব্যাপারটা হচ্ছে যে এইরকম যারা সিলেক্টেড হতে পারেনি তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? দাদা সিলেক্ট প্রতিটা জায়গায় পাস ফেল থাকবেই, সবাই সাকসেস হবে না। কারণ আমরা 1400 ভ্যাকেন্সি 6 লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে, 6 লাখ ছেলে চাকরি পাবে না। বাট আমাকে দেখতে আমার কোন জায়গাটা ভুল হচ্ছে। আমি ফেলিয়ার সবারই কষ্ট হয়, যখন ফেলিয়ার হওয়ার পর কিছুদিন মন খারাপ থাকবে সবাই, কারণ যে কোনো সেটা স্বাভাবিক ব্যাপার। কারণ মন সবারই দুবার পরীক্ষা পাস করার পর মার্ক দেওয়ার পর যখন ফাইনাল ফাইনাল থেকে বাদ যায়, কারণ সে সবকিছু কোয়ালিফিকেশন করে হয়তো কিছু 1-2 নম্বর কমের জন্য সে বাদ গেল। বাট এর মনে হয় যে সেটা খারাপ বা তার মধ্যে কিছু নেই, সেই সমান কোয়ালিটি হয়তো তার একটুর জন্য হলো না, ওইটাকে ভেঙে পড়লে হবে না। ওইটা নেক্সট টাইম ওইটা ধরে রাখতে হবে এবং থেকে আরো বেটার পরিশ্রম করে যাতে নেক্সট সামনে যেটা আছে সেটা আরো চেষ্টা করতে হবে, ভেঙে পড়লে হবে। আমি এরকমই দেখেছি, সোহেল তো ভালো ছেলেদের মধ্যে অন্যতম, নিশ্চয়ই বুঝতে পারছো, ম্যাথ অনার্স করেছে, খুব ভালো স্টুডেন্ট। তো আমি এরকম ছেলেকেও দেখেছি যারা মাধ্যমিকে খুব কম স্কোর করে এসেছে, কিন্তু তাও কলকাতা পুলিশে চাকরি পেয়েছে। এরকম ক্যান্ডিডেটও কিন্তু আমাদের কোচিং সেন্টার থেকে পাস করেছে। তো তাদেরও ভিডিও তোমরা দেখবে যে তাদের স্ট্র্যাটেজি কেমন ছিল। তো ব্যাপারটা হচ্ছে যে তুমি কতটা ভালো পড়াশোনা করে এসেছো এটা ম্যাটার নয়, এখন তুমি কতটা ভালো পড়াশোনা করছো বা কেমন করে আমার একাডেমিক কোয়ালিফিকেশন কি আছে সেটা চাকরির ক্ষেত্রে কোনো ম্যাটার করে না। আমি ম্যাথ অনার্স করেছি, ফিজিক্স অনার্স করেছি, ডাজ নট ম্যাটার করে মানে চাকরির পরীক্ষাতে। কারণ কম্পিটিটিভ লাইনটা হচ্ছে এমন একটা লাইন, এখানে আমাকে যত বেশি পড়বেন আমি তত বেশি জানবো। আমি কি জানি সেটা কথা না, আমাকে কতটা জানতে হবে সেটা করে বলবেন। কারণ আমি কি কোয়ালিফিকেশন করেছি ওটা আমার ওটা এখানে কোনো কাজই দেবে না। আমার কত নম্বর হয়েছে মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, এটা কোনো ভালোই নেই। আমি এই ফিল্ডে কতটা কি জানি সেটা প্রতি বলছি, ওটাই কাজ। আচ্ছা আচ্ছা। তো এইবার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমরা তো চাকরি পেলে, প্রথম থেকে যে স্টেপ ছিল তোমরা তো প্রিলি দিয়েছো, তারপরে মাঠে প্রিপারেশনটা কেমন করে করলে? অনেকেই ভয় পাচ্ছে যে মাঠে প্রিপারেশন কিন্তু আমাদের ভুলটা হয়, আমাদের সেগুলো যেটা করে যে যেদিন পিডি রেজাল্টটা বেরোবে তারপর থেকে মাঠটা শুরু হবে। সমস্যাটা ওইখানে হয়, কারণ তারপরে টাইম থাকে না, হয়তো 1 মাস টাইম থাকে, তখন কি অনেক ছেলেদের একটু জন্য বাদ চলে যায়। আমার পার্সোনাল যেটা বলবো, আমি যেটা নিজে করতাম, আমি যখন পিডি পরীক্ষাটা দিয়ে এলাম, আমি জানতে আমার স্কোর ভালো আছে, আমি জানি পাস করে যত কাটেই হোক মোটামুটি পাস করে যাবো। তো দাদা আমি পিডি পরীক্ষা দিয়ে আসার পর থেকে মাঠটা প্রতিদিন প্র্যাকটিস করতাম। আমাদের যে ফিল্ড ছিল ওখানে সপ্তাহে 4 দিন থেকে মাঝে প্রতিদিন যাওয়া আসা করতাম। এবং পরে একটা দাদা ছিল আমাদের, মেহবুব দাদুর নাম, টেস্ট গুলো দেখতাম, ও অনেক হেল্প করতো। হ্যাঁ, মানে আমাদের কোচিং এ যারা আসে বা যারা পড়ে তাদের জন্য সব রকম ব্যবস্থা থাকে, পড়াশোনার পাশাপাশি মাঠ যাতে করতে পারে সেই জন্য যোগ্য ব্যবস্থা করানো হয়। ঠিক আছে, আমাদের এখানে একটা মাঠ আছে যেখানে একজন ট্রেনার দ্বারা ট্রেনিং করানো হয়। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে তুমি তো ভীষণ গরিব ফ্যামিলির ছেলে, আমি শুনেছি যে তোমার মা বাবা খুবই গরিব, বাবা দিনমজুর করে তোমাকে বড় করেছে। যাই হোক, আজকে এই পজিশনে এসে আমাদেরও খুব ভালো লাগছে যে একটা গরিব ফ্যামিলি থেকে উঠে আসা ছেলে যেভাবে তার সাকসেসের যে ব্যাপারটা সেটা আমাদের কাছে শেয়ার করছো তুমি। এবং আমরা চাইবো ভবিষ্যতে আমাদের যারা আরো ক্যান্ডিডেট আছে তারা যাতে আরো ভালো করে সাকসেস পায়। তো এটা যে এই যে সাকসেসের যে ক্রেডিট তুমি মোটামুটি কাদেরকে ডেডিকেটেড করতে চাও? সাকসেসের ক্রেডিট বলতে ফ্যামিলি সবথেকে বড় জিনিস। আমার বয়সটা 24 থেকে 25 বছর বয়স ছিল। একদম। আমার বাবা মা যদি আমার পাশে আর কি না থাকতেন, হয়তো আমি এই জায়গায় আসতেই পারতাম না। কারণ আমাকে এখন যদি তারা পড়াশোনা করাচ্ছে এবং আমাকে কোনো দিক থেকে প্রেশার বা কিছু করেনি, এবং আমার ফ্যামিলি, বাবা মা এবং ভাই বোন তারা খুবই সবসময় সাপোর্ট করেছে, বলেছেন আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। কারণ তাদের পরিশ্রম বা হার্ডওয়ার্ক ছাড়া এই জায়গায় আসতেই পারতাম না। কারণ তারা যদি আমাকে মাধ্যমিকের পর কোনো কাজে বা কোনো ইনকাম সোর্সে পাঠিয়ে দিতে, হয়তো আমি এই জায়গাটা দেখতেই পেতাম না। বাবা মা ভাই বোন তারা আমার সবসময় সাপোর্ট করেছে, যেগুলো আমি যখন আগেরবার ফেলিয়ার হলাম, যখন পাস করতে পারলাম না, তো আমার বাবা মা ভাই বোন সবসময় পাশে ছিল এবং তারা আমার সাপোর্ট করেছে এবং তারা বলে আরো চেষ্টা করো, নেক্সট টাইম ভালো কিছু হবে। তারা কখনো একা ছেড়ে দেয় নাই বা কখনো কিছু ডিমোটিভেট করে, তারা সবসময় আমার পাশে ছিল। পড়াশোনার দিক থেকে আপনি যেমন মেন পরীক্ষা আমি খুব গাইড দিয়েছেন, যে প্র্যাকটিস সেট গুলো করো, এগুলো করো, আমরা যেগুলো সবসময় পেয়েছি পাশে সবসময় ছিলেন। এবং আমি আশা রাখবো সামনে যে ভাই বোন আছে তাদের পাশে আপনি সবসময় থাকবেন এবং তাদের ভালো গাইড করবেন। একদম, সে তো আমাদের কম্পিটিটিভ এভ্যালুয়েশন এটাই কাজ করে যে যে যেমন ক্যান্ডিডেট, মানে এমন নয় যে সবারই জন্য একসঙ্গে একই রকম ব্যবস্থা, সেরকম নয়। আমরা কি করি, যে যেমন ক্যান্ডিডেট তার জন্য সেরকম ব্যবস্থা করি। তাতে কি হয় যে বেস্ট ক্যান্ডিডেট থাকে, যাদের কিছু কিছু ডাউট থাকে, এমন অনেক ক্যান্ডিডেট থাকে যাদের মোটামুটি প্র্যাকটিস কমপ্লিট, কিছু কিছু ডাউট থাকে, আমরা তাদের জন্য স্পেশাল ডাউট সলভের ক্লাস রেখে দিই। আর তার ফলে আমাদের ক্যান্ডিডেটরা সফল পায়। তো এইবার ব্যাপারটা হচ্ছে, তোমরা শুনলে যে সোহেলের কথা, একদম একদম প্রত্যন্ত গ্রাম থেকে উঠেছে সোহেলদের গ্রামের ওদিকে আমি একবার গিয়েছিলাম। তো
দেখেছি একদম প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছে, আজকে উঠে আসার পরে আজকে সোহেল কলকাতা পুলিশ কনস্টেবলে সিলেক্টেড হয়েছে। ভবিষ্যতে আরো উঁচু পোস্টে সোহেল যে যাওয়ার সুযোগ আছে, যেহেতু সোহেলের গ্র্যাজুয়েশন আছে। তো সোহেল, তুমি পরবর্তীকালে উঁচু পোস্টে যাওয়ার জন্য তো নিশ্চয়ই প্রিপারেশন আমার আমার যেহেতু গ্রাজুয়েশন আছে, তো আমি এটাকে জয়েন করে ট্রেনিং কমপ্লিট করে তারপরে যে উচ্চ পড়াশোনা যেগুলো হয় এসআই র্যাঙ্কের যে পরীক্ষাগুলো হয় ওগুলো আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে একদম। তো বা এসআই পদ বা তার থেকে উঁচু যেগুলো থাকবে সেগুলোতে তুমি অবশ্যই যাবে। তুমি আরো সাকসেস পাও এবং তোমার জার্নি পথ যাতে আরো সরলভাবে সুপ্রশস্ত হয়, আমাদের কম্পিটিটিভ এভলিউশন থেকে আমরা সেটাই চাইবো। এই ইন্টারভিউ পর্বের প্রথম পর্বটি সম্পন্ন হলো। দ্বিতীয় পর্বটি দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।